পাবলো যে মেসে থাকে তাকে গোয়াল বললেই চলে। একটা ঘরে দুটো খাট, সেই দুটো খাটে দুজন করে 4 জন থাকে। একজন খাট দখল করে ফেললে অন্যজনকে মেঝে বসে কাজকর্ম করতে হয়। সেখানে রূপকথার পিজি দেখে পাবলোর ইচ্ছে করছিল এখানেই থেকে যেতে। অন্ততপক্ষে এই রাতের জন্য আর অন্য কোথাও যেতে ইচ্ছে করছিল না। হলো তাই। রূপকথা ওকে ছাড়ল না। এমন শান্তির মধ্যে ঘুম যেন তাড়াতাড়ি চলে এলো ওদের। পাবলো থাকার জন্য রূপকথাও নিশ্চিন্ত ছিল। টুকটাক যে সমস্ত কাজ থাকে পাবলো বেশ যত্ন করে করতে পারে। ওষুধ খাওয়ানো কিংবা রূপকথার খেয়াল রাখা সবই পাবলো করছিল। পাবলোর প্রতি ভরসা যেন স্তরে স্তরে বাড়ছিল রূপকথার। পরদিন সকাল হলো গিটারের সুরে। আনমনে জানলার ধারে বসে গিটার বাজাচ্ছিল পাবলো। সেই সুর যেন জানলা দিয়ে বাইরে গিয়ে রোদ্দুর হয়ে যাচ্ছিল, আর সেই রোদ্দুর ফিরে এসে পড়ছিল রূপকথার শরীরে। নিজেকে যেন সুস্থ বলে মনে হচ্ছিল ভীষণ। রূপকথার ঘুম ভাঙার পর একবার টেম্পারেচার চেক করলো পাবলো। না, জ্বর নেই বিশেষ। ঘুম জড়ানো গলায় রূপকথা বলল, কপালে হাত দিয়ে বুঝতে পারিস না তুই? হাসলো পাবলো, বলল, মা পারত, আমার শেখা হয়নি। রূপকথা উঠে বসল। রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ আসছিল, বোধহয় চা হচ্ছে। 2 কাপ চা নিয়ে এসে বিছানায় রেখে বলল, আদা দিয়েছি, খেয়ে দেখ। রূপকথা আগের প্রসঙ্গেই ফিরল। শিখিসনি কেন? কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা? চায়ের কাপে একটা চুমুক দিয়ে পাবলো বলল, সময় পেলাম না রে, তার আগেই মা চলে গেল। সকালেই এমন একটা প্রসঙ্গ আসবে ভাবেনি রূপকথা। মুখ চুন করে বলল, সরি পাবলো। পাবলো রূপকথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে ঠিক আছে, তুই কি করে জানবি এত কিছু? তবুও রূপকথার খারাপ লাগছিল। কোনো কথা বলল না, চায়ে একটা চুমুক দিল। চা খেয়ে সত্যি আরাম লাগছে, কিন্তু এখনই এ কথা বললে পাবলো হয়তো ভাববে মিথ্যে কথা। একেবারে অন্য প্রসঙ্গে গিয়ে রূপকথা বলল, এই জানিস, বাবার কাছে সিগারেট নিয়ে ধরা পড়েছি। রূপকথার কথায় সিগারেটের কথা মনে পড়ল পাবলোর। একটা সিগারেট ধরিয়ে বলল, তারপর? রূপকথা হাসতে হাসতে বলল, তারপর আবার কি, সিনেমার শুরুতে যেসব দেখায় তারই একটা ভার্সন শুনিয়ে দিল। সিগারেটে কয়েকটা টান দিয়ে এগিয়ে দিল রূপকথার দিকে। বলল, এই 1 পিসই আছে, তা কি ঠিক করলি? ছেড়ে দিবি? চমকে যাওয়ার ভঙ্গিতে রূপকথা পাল্টা প্রশ্ন করল, কি ছেড়ে দেবো? সিগারেট? পাবলো আর রূপকথা দুজনেরই চা খাওয়া শেষ। খালি কাপ দুটো তুলে নিয়ে উঠে দাঁড়ালো পাবলো। রূপকথার চোখে চোখ রেখে বলল, তা নয়তো কি আমায় ছাড়ার কথা বলছি? রেগে রেগে তাকালো রূপকথা। পাবলো হেসে বলল, দাঁড়া, এই কাপ দুটো রেখে আসি। বাবা, তুই যা তাকাচ্ছিস এক্ষুনি ভস্ম হয়ে যাব, শেষমেশে কাপ দুটো ভেঙে যাবে। পাবলোর কথা শুনে হাসল রূপকথা। মাঝে মধ্যে ভেবে দেখে, এইসব আদৌ সত্যি কি? আস্তে আস্তে ওই পিজিতে দুজনে মিলে একটা ছোটখাটো সংসার পেতে ফেলল। এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়া কতখানি ভালো সিদ্ধান্ত রূপকথা নিজেও ভেবেছিল, কিন্তু চেষ্টা করেও নিজেকে আটকাতে পারল না। ভালোবাসার এমন স্রোত ধেয়ে এলো, সমস্ত বুদ্ধি কিংবা যাবতীয় সংযম ভেসে গেল। পাবলো রান্নাবান্না ভালোই পারে, দুজনে মিলেই বাজার করত। পাবলোর বাড়ির অবস্থার কথা শুনেছে রূপকথা। বেশিরভাগ সময়ই ওর থেকে টাকা নিত না। পাবলো এদিক সেদিকে গানের অনুষ্ঠান করে, তাতে সামান্য যা আসে চালিয়ে নেয়। পাবলো রান্না জানবে এটা রূপকথা এক্সপেক্ট করেনি।
কিন্তু যে কোনো ক্ষেত্রেই পাবলো যেন নিজেকে সেরা প্রমাণ করেই ছাড়ছিল। কলেজে যাতায়াত কিছুটা কমলেও মাঝে মধ্যে যেত দুজন। পারফর্মিং আর্টসের চাপ অনেকটাই কম, ব্যক্তিগত ট্যালেন্টে বেরিয়ে যায়। আর ট্যালেন্ট দুজনেরই কম ছিল না। কলেজে আপাতত এই দুজন পারফেক্ট কাপল। প্রেসিডেন্সিতে মাঝে মধ্যেই এরকম প্রেম দেখা যায়। প্রেমের সংজ্ঞার পর উদাহরণ হিসেবে এখন তাদের নামই মাথায় আসে। সুচরিতা বলে মেয়েটা, সে এখন রিতমের সঙ্গে প্রেম করে। পাবলোর প্রতি আর কোনো রাগ নেই। যে রাগ রেখে লাভ নেই তা রাখা মানে নিজেরই ঝঞ্ঝাট, তার থেকে মিটিয়ে ফেলাই ভালো। কিন্তু মুশকিল হলো রিতম পাবলোর ভালো বন্ধু। সুচরিতা অনেকবারই ওদের মধ্যে বন্ধুত্ব কেচিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এখন চারজনকেই একসঙ্গে ঘুরতে দেখা যায়, সিঁড়িতে বসে আড্ডা দিতে দেখা যায়। একবার খুব মদের হুজুগ উঠল। ক্যাম্পাসেই হয়তো খাওয়া যেত, কিন্তু রূপকথাই বলল, আমার পিজি তো কাছেই, আমার পিজিতে চ। 6-7 জন জুটেও গেল। 2খানা বোতল তুলে নিয়ে রওনা দিল পিজিতে। চিকেনও কিনে নিল খানিকটা। চাখনা তৈরির দায়িত্ব পুরোপুরি পাবলোর কাঁধে। রূপকথা একটু কলার তুলেই বলল, পাবলো যা রাঁধে না, আজকালও রান্না না করলে ঠিক জমেই না। সুচরিতা সবই শুনছিল, ভীষণই রাগ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এমন গ্যাঁড়া কলে খুব একটা কিছু বলতেও পারছিল না। চুপচাপ সব সহ্য করে নিচ্ছিল। সবাই গিয়ে জড়ো হলো রূপকথার পিজিতে। চাখনা বানানোর আগেই বেশ কয়েক পেগ খেয়ে কয়েকজন এলিয়ে পড়ল। পাবলো আস্তে আস্তে উঠে গ্যাসের কাছে গেল। একাই সব কাজ করছিল। ওকে সাহায্য করবে বলে ঋত্বিকা উঠে আসে। ঋত্বিকা সুচরিতার বন্ধু, ওর সঙ্গেই এসেছ। রূপকথার সঙ্গেও ভালো বন্ধুত্ব আছে, কিন্তু যেটা কেউ জানে না সেটা হলো পাবলোর ওপর ঋত্বিকার একটা হালকা চাপ রয়েছে। আর এই সমস্ত হালকা চাপে মদ পড়লে ভারী হয়ে যায়। চিকেন তৈরি করতে করতে অল্প অল্প গল্প করছিল দুজন। দেরি হচ্ছে দেখে একবার ঘুরে গেল সুচরিতা। দুজনকে গল্প করতে দেখে তাড়াতাড়ি ফিরে গিয়ে রূপকথাকে বলল, আমি তো রান্না করতে পারি না তেমন, তাই আমাকে চলে আসতে বলল। রূপকথা কথাটার গুরুত্ব খেয়াল করেনি। আরেক পেগ শেষ করে সুচরিতা আবার প্রসঙ্গটা টেনে এনে বলল, পাবলো বলল ওরাই সামলে নেবে। এবার কথাটা কানে লাগলো রূপকথার। মদ রেখে টলতে টলতে এগোলো রান্নাঘরের দিকে। এখানে তখনও রান্না চলছে, সঙ্গে আড্ডাও। রূপকথাকে এভাবে আসতে দেখে এগিয়ে গেল পাবলো। রূপকথা ঠিক করে দাঁড়াতে পারছিল না, কথা পর্যন্ত জড়িয়ে যাচ্ছিল। পাবলো বলল, তুই ভেতরে গিয়ে বস, আমি আর কিছুক্ষণের মধ্যেই আসছি। রিতমকে রুটিটা কিনে আনতে বল। কথাটা রূপকথার পছন্দ হলো না, তবু ভেতরে গিয়ে বসল। কিছুক্ষণ পরেই ফিরল ঋত্বিকা আর পাবলো, কিন্তু ততক্ষণে ঠেকের সব আলো নিভে গেছিল। রূপকথার মাথায় অন্য কিছু ঘুরছিল, কিন্তু ঋত্বিকা বেশ মুডে রয়েছে। চিকেনটা মাঝখানে রেখে বলল, পাবলো আমায় চিকেনের একটা দারুণ ডিশ শেখালো। ওর মধ্যে একটা ব্যাপার আছে, মানে একটা ছেলে যে এত ভালো রান্না বুঝতে পারে আমি তো ইম্যাজিনই করতে পারছিলাম না। এতগুলো কথা বলার পরেও কোনো উত্তর পেল না ঋত্বিকা, যেন হাওয়ার সঙ্গে কথা বলছিল। পাবলো নিজের প্রশংসায় তো আর সহমত হতে পারে না। সুচরিতা মুচকি মুচকি হাসছিল। রূপকথা তো এসব শুনে আরও রেগে যাচ্ছিল। আর রিতম রুটি আনতে গেছে। আরও একখানা কাপল ছিল, কিন্তু তারা কয়েক পেগ পরেই পাশের ঘরে চলে গেছিল। পুরো পরিস্থিতি আস্তে আস্তে অকওয়ার্ড হয়ে যাচ্ছিল। বিপদ বুঝে ঋত্বিকাও মুখ বন্ধ করল। প্রত্যেকে নিজের মতো মদ ঢালছিল আর খাচ্ছিল। রূপকথার পাশেই বসেছিল পাবলো, কিন্তু তাও যেন একটা দূরত্ব রাখছিল রূপকথা। পাবলোর নিজেকে অসহায় লাগছিল খুব। রিতম ফিরে এলো। ও কিছুই আন্দাজ করতে পারেনি। অল্প সময়ের জন্য আড্ডাটা প্রাণ পেল।
খেয়ে দিয়ে একে একে সবাই বাড়ি চলে গেল। দরজা দিয়ে ফিরে এলো পাবলো। রূপকথার ততক্ষণে আর হুঁশ নেই, ঘুমিয়ে পড়েছিল। একটা সিগারেট ধরিয়ে পাবলো জানলার পাশে দাঁড়িয়েছিল। রূপকথাকে ছেড়ে যেন ভাবতেই পারছিল না ও। অথচ রূপকথা আজ ওকেই সন্দেহ করল। মনে মনে নিজের ওপরেও খুব রাগ হচ্ছিল। সিগারেট শেষ করে রূপকথার পাশে এসে শুয়ে পড়ল, ওকে জড়িয়ে। আরেকটা সকালের অপেক্ষা। বোধহয় ভোর হলে নিজের ভুল বুঝতে পারবে রূপকথা। আস্তে আস্তে ঘুম নেমে এলো পাবলোর চোখে।